ধারার এহেন আতঙ্কিত রূপ দেখে শুদ্ধ হেসে ফেলল। শুদ্ধকে জব্দ করতে গিয়ে যে ধারা নিজেই জব্দ হয়ে গিয়েছে বুঝতেই পেরেই গোমরা মুখে চলে যেতে নিল ধারা। পেছন থেকে ধারা বলে ডেকে খপ করে তার হাত ধরে ফেলল শুদ্ধ। ধারা ফিরে তাকাতেই স্মিথ হেসে শুদ্ধ বলল, সরি। ধারা অবাক মুখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ বলতে লাগলো, আই এম সরি ধারা, এতক্ষণে সব কিছুর জন্য। ধারা নরম হয়ে গেল। ধারার হাত থেকে গামছাটা নিয়ে শুদ্ধ বলল, আপনার মাথা মোছা হয়নি, চুল থেকে পানি পড়ছে। ধরতে গেলে এই নিয়ে 3 বার আপনার মাথা ভেজানো হয়ে গেল। ঠান্ডা লেগে যেতে পারে, দিন আমি আপনার মাথা মুছে দিচ্ছি। এই বলে শুদ্ধই ধারার মাথা মুছে দিতে লাগলো। ধারার খানিক লজ্জা অনুভূত হলো, তবুও কিছু বলতে পারল না। কিছুক্ষণ পর কিছু বলতে গিয়েও শুদ্ধ থেমে গিয়ে বলল, 1 সেকেন্ড। তারপর ধারাকে কিছু বলতে না দিয়েই কোথায় যেন হাওয়া হয়ে গেল। ক্ষণকাল পরে ফিরে এলো 2 কাপ রং চা নিয়ে। ধারা তখন কাঠের বারান্দায় নিচে হেলান দিয়ে বসে আছে। শুদ্ধ তার পাশে বসে ধারার দিকে 1 কাপ চা এগিয়ে দিয়ে বলল, নিন, গরম গরম রং চা। যদিও এই পরিবেশে দুধ চাটাই হতো বেটার, কিন্তু বাসায় দুধ ছিল না। ধারা মৃদু হেসে চায়ের কাপ হাতে নিল। কাপে একবার চুমুক দিতে না দিতেই শুদ্ধ বলল, আপনিও যে এত চক্রুটে হতে পারেন সেটা আজ দেখলাম। শুদ্ধ মনের সুখে চায়ের কাপে একের পর এক চুমুক দিচ্ছে। থেমে গেছে শুধু ধারা। লাজুক মুখে মাথা নিচু করে ধারা ভাবতে লাগলো, সত্যিই তো, আজকের মতো এমনটা তো ধারা কখনোই করেনি। আজ হঠাৎ কি হয়ে গিয়েছিল তার? এই প্রথম নিজেকে কিছুটা খোলামেলা লাগলো ধারা। মনে হচ্ছে কোনো একজন বিশেষ কারো কাছে তার নিজস্ব সব জড়তা, রাগ টাগ কেটে গেল। ধারার ভাবনার ছেদ ঘটিয়ে শুদ্ধ বলে উঠল, আরে খাচ্ছেন না কেন? চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। শুদ্ধর কথা শেষ হতে না হতেই আকাশে মৃদু আলোর ঝলক উঠে গর্জে উঠল। শুদ্ধ সেদিকে তাকিয়ে আশাবাদী মুখে বলল, বৃষ্টিটা নামলে ফসলের জন্য ভীষণ ভালো হতো। দোয়া করুন ধারা, যাতে বৃষ্টি হয়। ধারা বলল, আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করুন। শহরে এত বছর লেখাপড়া করে আপনি গ্রামে এসে এসব করছেন কেন? শুদ্ধ মৃদু হেসে বলল, স্বপ্ন বোঝেন ধারা, স্বপ্ন। আমার একটা স্বপ্নই ছিল এটা। ইচ্ছে ছিল ব্যতিক্রম কিছু একটা করার। বাবা ছিল না। অনেক ছোট থেকেই আমাকে আমাদের জমিগুলো দেখাশোনার কাজে নামতে হয়েছে। অনেক কাছ থেকে কৃষকদের ফসলের প্রতি মায়া, টান, যত্নগুলো দেখেছি। মাঝে মাঝে ফসল নষ্টে তাদের আজাহারিও দেখেছি। কৃষক আর ফসলের মধ্যে একটা অন্যরকমই সম্পর্ক থাকে। ভালোবাসা, বিরহ এই সম্পর্কের মধ্যেও বিদ্যমান। ইচ্ছা ছিল তাদের নিয়ে কিছু করার, এই সম্পর্কটা অটুট থাকুক। আধুনিক জীবনের ছোঁয়ায় মানুষ কৃষি বিমুখী না হয়ে উঠুক। ফসলের উপর যদি পরিশ্রম দেওয়া যায় তাহলে খুব কমই নিরাশ হতে হয়। প্রয়োজন শুধু কিছু সঠিক পন্থা অবলম্বনের। যদি আধুনিক কিছু যন্ত্রপাতি আর ব্যবস্থার প্রয়োগ করা হয় তাহলে কৃষিক্ষেত্রে সাফল্য আসবেই। কিন্তু আমাদের দেশের কৃষকেরা বেশিরভাগই হয় মূর্খ। তারা অধিক উৎপাদনের উপায়, সারের সঠিক ব্যবহার, ফসল রক্ষা করা, যোগান দেওয়া এগুলো সম্পর্কে বিশেষ কিছু জানে না। কৃষি বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক ছাত্রই দেখেছি সরকারি চাকুরি পেছনে ছুটছে। আমি ভাবলাম এতদিন কৃষি নিয়ে এত কিছু শিখলাম, আমার জ্ঞানটাকে আমি কৃষির পেছনেই লাগাই। ওই যে বললাম না, ব্যতিক্রম কিছু করার ইচ্ছে ছিল। যেমনটা ভেবে রেখেছে সেটাই যদি হয় তাহলে খারাপ হবে না। আচ্ছা, কৃষি উদ্যোক্তা ব্যাপারটা না আমি ঠিকমতো বুঝতে পারলাম না। আপনার কাজের ধরনটা কি? আমি কৃষি ব্যাংক থেকে একটা বড় অঙ্কের লোন নিয়ে বিশাল পরিমাণের জমি লিজে নিয়েছি।
সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মাল্টা, কমলা লেবু, টমেটো, ড্রাগন ফল, 12 মাসি আমের চাষাবাদ করছি। কিছু কিছু ক্ষেত্রে ডিপ ইরিগেশনের ব্যবস্থা করে পানি সেচের ঝামেলা দূর করেছি। এতে আমার পানিও সাশ্রয় হচ্ছে। রাসায়নিক সার ব্যবহার না করে এক ধরনের জৈবিক নিজেরাই প্রস্তুত করে ফসলে ব্যবহার করি। এতে করে আমার খরচ কম, প্রফিট বেশি হচ্ছে। এখন সময় গ্রিন হাউসের মাধ্যমে চাষাবাদের ব্যবস্থা করতে চাইছি। এতে করে খুব অল্প জমিতে আমি অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারবো। এতক্ষণ যেটা বললাম এটা আসলে আমার ব্যাকআপ। আমার মূল চেষ্টা আরেক দিকে। এই যে বললাম আমি জমি লিসে নিয়েছি, কিছুটা আমাদের নিজেদেরও আছে। এই জমিগুলোকে আমি 2 ভাগে ভাগ করেছি। এক ভাগে এতক্ষণ যেগুলো বললাম সেগুলো হচ্ছে, আরেকভাবে ধান চাষ করব। উন্নত প্রযুক্তি ব্যবহার করে একদম কম খরচে এক ধরনের নতুন প্রজাতির উচ্চ ফসলশীল ধান উদ্ভাবনের চেষ্টা করছি আমি। এই ধানটা উদ্ভাবনে যদি সাকসেস হয় না, আমার সব কষ্ট সার্থক। এইসব কাজের জন্য আমি বেশিরভাগ বেকার ছেলেদেরই ঠিক করেছি। তাদেরকে সব শিখিয়ে কৃষির প্রতি উদ্বুদ্ধ করতে চাই। এতে করে আমাদের রূপনগরে বেকারত্বের সংখ্যাও হ্রাস পাবে। যেমনটা ভেবে রেখেছি তেমনটাই যদি করতে পারি, তাহলে শুধু রূপনগরের না, আমাদের দেশের কৃষকরাও ধান চাষে অনেক লাভবান হবেন। ধার এতক্ষণ মনোযোগ দিয়ে সবটা শুনে বলল, আপনি যেটা করতে চাইছেন তাহলে আসলেই খুব ভালো হবে, কিন্তু সফলতা প্রসঙ্গে ব্যাপারটা বোধহয় আসলে একটু রিস্কি হয়ে যায়। মৃদু হেসে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, আমি জানি সেটা। এত বড় লোন, তারপর এতগুলো প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। তবে আমার নিজের উপর বিশ্বাস আছে। আমার মনে হয় আমি পারবো। বলতে পারেন প্রথম থেকেই আমার নিয়তই ছিল এই লাইনে আসার। একটা কৌতূহল কাজ করত। এ কারণে আমি অন্য কোনো বিশ্ববিদ্যালয় ট্রাই না করে এডমিশনের সময় শুধু কৃষি বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম। জানেন ধারা, যখন আমার শিক্ষক বন্ধু থেকে শুরু করে অনেকেই অনেকভাবে আমাকে পরামর্শ দিয়েছিল মেডিকেলে বুয়েটে ট্রাই করার, বলতো আমি ভালো ছাত্র হিসেবে চেষ্টা করলেই পারবো। তারপর যখন গ্রাজুয়েট হয়ে বেরোলাম তখনও সবাই বলেছে চাকুরির জন্য ট্রাই করতে। এসবের কোনো ভবিষ্যৎ নেই। আমি জানি, মুখ ফুটে না বললেও আম্মাও আমার কাজটা নিয়ে খুব একটা প্রসন্ন নয়। সবার মতো তিনিও আশা করেন আমি একটা সিকিউর বড় চাকরি করি। কিন্তু আমি আমার স্বপ্নটাকে উপেক্ষা করতে পারবো না। আমি সবসময় আমার ইচ্ছে শক্তিটাকে প্রাধান্য দিয়ে এসেছি। কারণটা কি জানেন? আপনার যেটা স্বপ্ন, যেটা ইচ্ছা, সেই রাস্তায় গিয়ে যদি আপনি হেরেও যান, তবুও মনে কোনো আফসোস থাকবে না। আর যদি অন্যর কথা শুনে নিজের পছন্দের রাস্তা ত্যাগ করেন, তাহলে সারা জীবন একটা আফসোসের সাথে কাটাতে হবে। সব সময় শুধু মনে হবে হয়তো আমি আরেকটু চেষ্টা করলেই পারতাম, হয়তো আমি সফল হতাম। আমি কেন ছেড়ে দিলাম? আফসোস জিনিসটা খুব খারাপ ধারা। এটা মানুষের জীবনের সমস্ত আনন্দটাকে ধীরে ধীরে নিষ্ক্রিয় করে দেয়। আমি আমার নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়ে চলেছি। আমার পরিপূর্ণ চেষ্টা আমি করব। তারপরও যদি অসফল হই, তাহলে খারাপ লাগবে, খুব কষ্ট হবে, কিন্তু আফসোস থাকবে না। কারণ আমি আমার মনেরটা শুনেছি। যেখানে আমার আনন্দ লাগে সেখানে আমি আমার হাত বাড়িয়ে দিয়েছি। এখন বাকিটা আল্লাহ ভরসা। আমার কোনো আফসোস নেই। ধারা মুগ্ধ হয়ে শুদ্ধর সবটুকু কথা শ্রাবণেত্রীয় করে মিষ্টি করে হেসে বল, একটা কথা বলবো? আমার মনে হয় আপনি পারবেন। শুদ্ধ হেসে ফেলে বল, ধন্যবাদ এই অদমের উপর এত বিশ্বাস রাখার জন্য। আমার কথা বাদ দিন, আপনার কথা বলুন। আপনি সামনে কি করবেন? কোথায় ভর্তি হবেন? নিজের পড়ালেখা বিষয়ে কথা উঠতেই ধারার মুখটা মলিন হয়ে যায়। শুদ্ধর তা দৃষ্টিগোচর হওয়ার আগেই হঠাৎ বৃষ্টি নেমে সেখানে লোডশেডিং হবার জন্য সেই আলাপটা সেখানেই থেমে যায়।
শাহেদ এসেছে বাড়িতে। দেশে অভ্যন্তরীণ গোলযোগের কারণে ধারার বিয়েতে সে আসতে পারেনি। এখন অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় চলে এসেছে। শাহেদ এসেছে সকালে। চট্টগ্রাম থেকে গতকাল রওনা করেছিল। আসার পর থেকেই বাড়িতে এক প্রকার গমগমে অবস্থার সৃষ্টি করে ফেলেছে সে। তার মেজাজ অত্যন্ত খারাপ। প্রসঙ্গ ধারার বিয়ে। প্রকৃতপক্ষে ধারাকে শাহেদ অত্যন্ত ভালো জানে। ধারার নাম রাখা থেকে শুরু করে সাবজেক্ট চয়েস পর্যন্ত সবকিছু শাহেদেরই করা। ধারার বিয়ে ভাইজান রাগ করে এরকম একটা ঘরে দিয়ে দিয়েছে, এটা সে একদমই মানতে পারছে না। তার নিজস্ব রেপুটেশন ব্যাপারটা অত্যন্ত বাজছে। সে চতুর প্রকৃতির লোক, মানুষকে তার কথার আয়ত্তে এনে ফেলতে পারে। সে যদি সে সময় উপস্থিত থাকতো তাহলেও একটা কিছু করতে পারত, কিন্তু তা তো আর সম্ভব হয়ে উঠতে পারেনি। বাড়ি এসে কতক্ষণ জমিরন বিবির সাথে এ নিয়ে কথা কাটাকাটি করেছেন। আজিজ তালুকদার বাড়িতে ছিলেন না, কিছুক্ষণ আগেই ফিরে এসেছেন। বড় ভাইকে শাহেদ সম্মান করে, এ কারণেই তার সামনে হইচই না করে থম মেরে বসে আছে। আজিজ সাহেবের মুখের অবস্থাও খানিক গুরুগম্ভীর। শাহেদ আর থাকতে না পেরে বলল, ভাইজান, আপনি এটা কি কাজ করলেন? আমি এখনো ভাবতে পারছি না। ধারার বিয়েটা আপনি কিভাবে এমন করে দিতে পারলেন? আজিজ সাহেব কিছুই বললেন না। গম্ভীর হয়ে মুখটা সামনের দিকেই নিবদ্ধ করে রাখলেন। শাহেদ বলতে লাগলো, ভাইজান, আপনি মানেন আর না মানেন, এই কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। আমি কি করব? এত কিছু করলাম ওর জন্য। আম্মায় এত চিল্লাচিল্লি করার পরও কখনো ওরে দিয়ে একটা কাজ করতে দেয়নি। যখন যা দরকার সব এনে দিয়েছি। শুধু বলছি, তুমি মন দিয়ে পড়াশোনা করো, একটা ভালো রেজাল্ট করো। কিন্তু শেষমেশ কী করলো? জয়নালের পোলা A+ পাইল, কিন্তু ও পাইল না। বলতে বলতে আজিজ সাহেব থেমে গেলেন। তার কণ্ঠে মেয়ের জন্য একরাশ অভিমান ঝরে পড়ল। শাহেদ বলল, বুঝলাম ধারা A+ পায়নি, আপনার রাগ উঠেছে। রাগটা তো আমারও উঠেছিল। আরে, এখনকার দিনে A+ ছাড়া কোনো দাম আছে নাকি? আমি নিজেও তো সব পরীক্ষায় সেরাটাই করেছি, কিন্তু তাই বলে আপনি মেয়েটার এভাবে বিয়ে দিয়ে দিবেন? আচ্ছা, বুঝলাম আপনার দিতে ইচ্ছে হয়েছে, আপনি দিবেন। একটা ভালো ঘর দেখেই বিয়ে দিতেন। ভালো নামডাক আছে, অবস্থা আছে, এমন দেখেই দিতেন। তা না, আপনি এই কার সাথে বিয়ে দিলেন বলেন তো? কি আছে ছেলেটার? আমাদের সাথে কি ওরা যায়? একটা ভালো ঘরে দিতেন, গ্রামে আমাদের মান সম্মানটাও আরও বাড়ত। ধারার ভবিষ্যৎটা নিয়েও তো একটু ভাবতেন ভাইজান। দেখতে শুনতে সব দিক দিয়ে এই গ্রামের মধ্যে ধারার মতো আর একটা মেয়ে কেউ খুঁজে পাবে? একটা ভালো পরিবারে বিয়ে দিলে আজকে সব কিছু কত সুন্দর হতে পারত। আমি আরও কত কিছু ভেবে রেখেছিলাম যে আমি দেখে শুনে একটা বড় চাকরিজীবী ছেলের সাথে ধারার বিয়ে দেব। আমার জন্য তো একটু অপেক্ষা করতে পারতেন। আমাদের বাড়িতে আর কোনো মেয়ে কি আর আছে? একটাই মেয়ে, তার বিয়েটাও কিনা আপনি ভাইজান এইভাবে দিয়ে দিলেন। আজিজ সাহেব আর কিছুই বলেন না, চুপ করে থেকে শাহেদের কথা শুনতে লাগলেন। এই প্রথম তার মনে হলো কিছু না ভেবেই হুট করে ধারার সেখানে বিয়ে দেওয়া তার আসলেই উচিত হয়নি। খোদেজা রান্নাঘরে বসে পট্টি দিয়ে তরকারি করছে। তার সামনেই জ্বলন্ত মাটির চুলা, সেখানে পাতিলে করে কাঁচা কলা সিদ্ধ হচ্ছে। তা দিয়েই আজকের দুপুরের খাবার জন্য ভর্তা করা হবে। ধারার শুদ্ধর আজকে দাওয়াত আছে, ধারার বাপের বাড়ি। ধারার ছোট চাচা বিয়েতে ছিলেন না, শুদ্ধকে দেখেননি। তিনি তার ভাতিজির জামাইকে দেখতে চান। সেই সুবাদেই আজ দাওয়াত দেওয়া হয়েছে তাদের। এই ফাঁকে পরিচয় হবে, এজন্যই আজ দুপুরে খাবারের ভারী আয়োজন রাখেননি খোদেজা। ছেলে বউ দুজনেই চলে যাবেন, খাবে শুধু চুমকি আর সে। তাই ভাত, ভর্তা, বেগুন ভাজা আর একটু ডাল দিয়েই রান্নার পাটটা তাড়াতাড়ি চুকিয়ে ফেলায়
নিয়ত তার, কিন্তু তা হবে বলে মনে হচ্ছে না। পাশের বাড়ির মকবুল আর তার বউ এসেছে খোদেজার কাছে। আজ সকালে ছোট ভাই আবুলের সাথে তার লেগেছে তুমুল ঝগড়া। সেই ঝগড়ার পুরো বর্ণনা আর এর পেছনে মূল দায়ী যে আবুলই, তাই সাজিয়ে গুছিয়ে তারা শুনিয়ে যাচ্ছে খোদেজাকে। খোদেজা মনোযোগ দিয়েই ওদের দুজনের কথা শুনছে আর কাজ করছে। ধারা গেছে গোসলে, তাই শুদ্ধ গোসলখানার বাইরে দাঁড়িয়ে আছে। দুপুরের দাওয়াতের জন্যই আজ সকাল সকাল গোসল করা ধারার। ধারা গোসলে ঢুকেছে, অনেকক্ষণ হয়ে গেছে। শুদ্ধ দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে উঠে বলল, ধারা, আর কতক্ষণ? তাড়াতাড়ি করুন, আপনাদের বাড়িতেও তো যেতে হবে। ভেতর থেকে ধারা চেঁচিয়ে বলল, এই তো হয়ে গেছে, আর একটু। কিছুক্ষণ পর ধারা ব্লাউজ পেটিকোটের উপর একটা হলুদ শাড়ি কোনো রকমে পেঁচিয়ে বের হয়ে এলো। ভেজা জামা কাপড়ের বালতি হাতে নিয়েই বলল, হয়ে গেছে, চলুন। যাবার জন্য এক পা বাড়িয়েও দিল ধারা। কিছুক্ষণ ধারার দিকে তাকিয়ে থেকে শুদ্ধ দ্রুত বলে উঠল, 1 মিনিট দাঁড়ান। ধারা অবাক হয়ে দাঁড়িয়ে বলল, কি হলো? আপনার এই অবস্থা কেন? শাড়ি শুধু পেঁচিয়েই রেখেছেন, পরেননি কেন? আপনি শাড়ি পরতে পারেন না? পারি তো, কিন্তু শাড়িটা দেখছেন না, একদম নতুন শাড়ি, এখনো ভাঁজও ভাঙা হয়নি। পরতে গেলে খুলে থাকবে, কলপার একদম ভিজে আছে, এখানে কিভাবে পরব? তাই এখান কোনো মতে পেঁচ দিয়ে রেখেছি, রুমের ভেতরে গিয়ে পরব, চলুন। আবারও ধারাকে থামিয়ে শুদ্ধ বলল, দাঁড়ান দাঁড়ান, যাবেন না। রান্নাঘরের সামনে মকবুল ভাই আর তার বউ দাঁড়িয়ে আছে। ধারা থেমে গিয়ে কিছুটা ভেবে বলল, ও, কিন্তু এখন আর কি করব? কলপারও তো একদম ভেজা, কুচি ঠিক করে পরতে গেলেই শাড়ি পুরো ভিজে যাবে। আপনি এখানে শাড়ি নিয়ে এসেছেন কেন? এখন গোসল করে একটা 3 পিস পরতেন, তারপর না হয় ভেতরে গিয়ে শাড়ি পরতেন। ঠিকই, কিন্তু তখন তো আর এত কিছু ভাবিনি। আর আমি কি জানতাম এখানে কোনো লোক এসে পড়বে? এখন কি করব? আচ্ছা দাঁড়ান। এই বলে ধারা ভেতরে গিয়ে মাথাটা ডেকে আরো ভালো করে শাড়ি পেঁচিয়ে বের হয়ে বলল, এইবার হয়েছে, এখন চলুন। কোথায় হয়েছে? আপনার সাইডে কোমর বের হয়ে আছে। ধারা লজ্জা পেয়ে চমকে উঠে তাড়াতাড়ি সেখানে তাকিয়ে শাড়ি টেনে ডেকে দিল। শুধু বলল, আপনি একটা কাজ করুন, গোসলখানার ভেতরে যান, শাড়ি পরে তারপর বাইরে আসুন, দেরি হলে হোক। আপনাকে তো বললামই, কলপার পুরো ভেজা, আমি একা একা এখানে কিভাবে শাড়ি পরবো? এভাবেই চলুন, এখন তো ভালো মতো ঠিক করেছি। তারা তো রান্নাঘরে দাঁড়ানো, আমি তাড়াতাড়ি ওটার সামনে দিয়ে চলে যাব, সমস্যা নেই। শুধু বাচ্চাদের মতো জেদ ধরে বলল, আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা আছে, আমি কাউকে এভাবে আমার বউকে দেখাতে দেব না। এই বলে শুধু ধারার হাত টেনে গোসলখানার ভেতরে নিয়ে এলো। ধারা হতবাক, এতক্ষণ ভেবেছিল শুদ্ধ হয়তো ধারা অন্যদের সামনে লজ্জা পাবে ভেবে বলছে, আর এখন এটা কি শুনল? আর কিভাবে না দ্বিধাহীন লোকটার লজ্জা শূন্য কণ্ঠ কতই না অনায়াসে আমার বউ বলে দিল। মুহূর্ত গড়াতেই একদম লজ্জাবতী গাছটির ন্যায় ডুটিয়ে গেল ধারা। বুকের মধ্যকার অপ্রতিরোধ ধ্বনি বৃদ্ধি পেল কয়েক গুণ। শুধু বলল, দেখুন, হিরোদের মতো আমি শাড়ি পরতে পারি না, কোনোদিন দেখি উনি কিভাবে পরে। আমি শাড়িটা ধরে রাখছি, আপনি আপনার মতো পরুন, কোনো হেল্প লাগলে আমি চেষ্টা করব। তারা ধীরে ধীরে শাড়ি পরতে লাগলো। শুধু শাড়ির পানি থেকে ভেজানো থেকে বাঁচিয়ে রেখে যতটুকু সম্ভব ধরে রাখলো। বিপত্তিটা বাঁধল কুচি ঠিক করতে গিয়ে শুধু ঠিক করার থেকে বেশি আরও গুলিয়ে ফেলল। দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে উঠল ধারা। শুদ্ধকে যতই বলল, আপনি ছেড়ে দিন, হবে না, আমি দেখছি। শুদ্ধ ততই নাছর বান্দা, এর শেষ সে দেখেই ছাড়বে।
এত এত কঠিন কাজ সে করেছে। শাড়ি পরানো এমন কি জিনিস যে সে পারবে না। আজকে শাড়ি পরানো সে শিখেই ছাড়বে। ধারার মনে হলো আজকে বোধহয় ও দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়বে। শুধু তখন একদম সিরিয়াস মোডে, তার সমস্ত ধ্যান শাড়ির কুচির দিকে। মনে হচ্ছে কোনো জটিল যুদ্ধ পরিচালনার কাজে আছে সে। শাড়ির এক প্রান্ত শুদ্ধর হাত ফসকে ভেজা জায়গায় পড়তে নিলে ধারা অনুযোগের স্বরে বলে উঠল, কি করছেন কি? এভাবে কেউ শাড়ি ধরে? এজন্যই বলছিলাম আগে ভেতরে গিয়ে নেই। তখন বাইরে দিয়ে পাশের বাড়ির নাজমা কলপাড়ে আসছিল। ভেতর থেকে হঠাৎ এই কথাটা তার কানে আসলো। এই কথার মানে নাজমা কি বুঝলো কে জানে। মুখে আঁচল চাপা দিয়ে হঠাৎ জোরে জোরে হেসে উঠল সে। শুধু ধারা দুজনেই চমকে উঠল। নাজমা বলতে লাগলো, এইবার বুঝলাম মাহতাব ভাই, ভেতরে ভেতরে তাইলে এই চলে, এই কারণেই আমাদের কাউকে ভেতরে ঢুকতে দেন না। ধারার গাল লজ্জায় লাল বর্ণ ধারণ করল। শুধু কি করবে না করবে বুঝতে না পেরে মাথা চুলকে একটা ফিচেল হাসি দিয়ে বলল, ভাবি আপনি যেমনটা ভাবছেন তেমনটা কিছুই না। নাজমা দুষ্টুমির ন্যায় বলে উঠল, আমি আবার কখন বললাম আমি কিছু ভাবতাছি? চোরের মনে পুলিশ পুলিশ। নাজমা অট্টহাটিতে বেশি পড়ল। শুধু তারা বিব্রত হয়ে এক অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। নাজমা বলল, চালাই যান দেবরজি, চালাই যান। আমার ভাবি মানুষ কি আর দেবরের সোহাগের সময় বাধা হইতে পারি? আমি চললুম। নাজমা চলে গেলে শুদ্ধ ধারা দুজনেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেল। তারপর বাকিটুকু চটপট করে ফেলে অবশেষে শাড়ি পরা সম্পন্ন হলো ধারার। সব শেষ হতেই ধারা বলল, এইবার হয়েছে, এখন যাব। শুধু বলতে গিয়েও থেমে গিয়ে বলল, 1 সেকেন্ড। তারপর ধারার আঁচলটা টেনে 2 হাত দিয়ে মাথায় একটা ঘোমটা পরিয়ে হেসে বলল, এইবার একদম পারফেক্ট। শুধু মুখের হাসি নিয়ে তাকিয়ে রইল ধারার দিকে। ধারা তখন একটা হলুদ পরি, কাঁচা হলুদ আবরণে মুড়িয়ে থেকে প্রভাত স্নানের স্নিগ্ধ সুবাস মুখরিত মুখমণ্ডলে সকালের সোনালি রোদের লুটোপুটি খেলা তার ফর্সা মসৃণ ত্বকটিকে হলুদাভাব করে তুলেছে। এই অনিন্দ হলুদ সুন্দরীটি যখন নিজ জ্ঞাত শূন্য সামনের পুরুষটির গালে টোল পড়া হাসি যে তার ধ্যান কেড়ে রেখেছে। শুধু ধারার মধুপুর গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর 12টা বেজে গেল। জামাই মেয়েকে একসাথে দেখে প্রসন্ন মুখে এগিয়ে গেল আসমা। একে একে সবাইকে ডেকে নিয়ে আসলো সেখানে। শুধু শ্বশুর শাশুড়িকে সালাম করার পর পরিচিত হলো শাহেদের সাথে। আসমা ওদের দুজনকে ভেতরে বসিয়ে চলে গেলেন খাবারের আয়োজনে। শাহেদ গভীর মনোযোগের সাথে তার সামনে বসা 26 কি 27 বছরের যুবকটিকে নিরীক্ষণ করতে লাগলো। না, জামাই হিসেবে দেখতে শুনতে খারাপ না। এখন মেয়ে যেহেতু দিয়েই ফেলেছে তাই আর কি করার। ধারা বলল, ছোট চাচা কাকি আর তামিম ভালো আছে? তাদেরকেও নিয়ে আসলে না কেন? আরে ধারা, আমি কি আর বেশি দিনের ছুটি এনেছি? তামিম কত ছোট না, 2.5 বছরের ছেলেকে নিয়ে কি আর এত জার্নি করা যায়? আবার যখন বেশি দিনের ছুটিতে আসব তখন নিয়ে আসব। এ সময় যাস আমাদের ওখানে বেড়াতে, তুই আর কি যেন নাম? শুদ্ধ স্পষ্ট স্বরে বলল, শুদ্ধ। কি? শুদ্ধ আবারও বলল, শুদ্ধ। ওই যাস শুদ্ধকে নিয়ে বেড়াতে চট্টগ্রামে। ধারা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। শাহেদ বলল, আমি শুদ্ধকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে কথা বলি, তুই থাক এখানে। আর শোন, ফ্যান বন্ধ করে দে, ঠান্ডা ঠান্ডা লাগছে, তোরও ঠান্ডা লাগবে। শাহেদের কথা অনুযায়ী ধারা উঠে ফ্যান বন্ধ করে দিল। অথচ ধারার নাক মুখে ঘাম জমে আছে। তারা এই মাত্রই বাইরে থেকে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে তার গরম লাগছে। তবুও ধারা কিছুই বলল না। শুদ্ধ খানিক অবাক হলো। শাহেদ শুদ্ধকে নিয়ে বসার ঘরে সোফায় গিয়ে বসল। এবার শুদ্ধকে সরাসরি বলল, আচ্ছা শুদ্ধ, তুমি কি কাজ করো? বাড়ির কেউ তো দেখলাম তোমার কাজের ব্যাপারে ঠিক মতো বুঝিয়ে বলতেই পারছে না।
শুদ্ধর সমস্ত কাজের ধরনটা কি করতে চায় সবটা শাহেদকে বুঝিয়ে বলতে লাগলো, কিন্তু সবটা একদম মাথার উপর দিয়ে গেল শাহেদের। এতে করে লাভটা কি সে বুঝতে পারল না। শুদ্ধ তবুও ধৈর্যের সাথে শাহেদকে বোঝাতে লাগলো। শাহেদ বরাবরই শুদ্ধকে কথার মাঝে থামিয়ে বলতে লাগলো, এসব বাদ দাও, তুমি নাকি খুব মেধাবী ছাত্র ছেলে, রেজাল্ট অনেক ভালো। একটা কাজ করো, বিসিএসে ট্রাই করো। একটা ভালো সরকারি চাকরি একবার পেয়ে গেলে তোমার আর ধারার দুজনের লাইফ সেট হয়ে যাবে। বিসিএসের জন্যই প্রিপারেশন নাও। শাহেদের সাথে শুদ্ধ একমত হলো না। সুস্পষ্ট এবং তার বলিষ্ঠ ব্যক্তিত্বের সাথে সে নিজের অভিমানটাই প্রকাশ করতে লাগলো। প্রচণ্ড বিরক্ত বোধ করল শাহেদ। শুদ্ধর কোনো কথাই না বুঝে শেষমেশ একটা কথাই তার বোধগম্য হলো, ছেলে তো দেখি বেয়াদব, বড়দের পরামর্শ শোনে না। শাহেদ আর শুদ্ধর কথার আসর ভাঙল আসমাটাকে। টেবিলে খাবার সাজানো হয়েছে, ছেলেদের আগে খেতে দেওয়া হয়েছে। রাতুল গিয়ে বসলো ঠিক শুদ্ধর পাশে। এই অল্প দিনের আলাপেই দুলাভাইকে ভারী পছন্দ হয়েছে তার। প্রথম দিনেই তো কি সুন্দর রাতুল আর তার এক ক্লাসমেটের নিত্যদিনের ঝগড়ার কি সুন্দর সমাধান বলে দিয়েছেন তার দুলাভাই। সমাধানটা খুব সুন্দর, কাজেও লেগেছে। সেদিন থেকেই শুদ্ধ তার পছন্দের। শুদ্ধর বলা সব কথাই রাতুলের কাছে কোনো বিজ্ঞানীর থেকে কম লাগে না। আসমা ধারাকেও বলল তাদের সাথেই খেতে বসে যেন। ধারা গড়িমসি করছিল, বলল পরেই খাবো। আজিজ সাহেব এতক্ষণ চুপ করেছিলেন। আস্তে করে তিনি পাশ থেকে বলেন, বসতে বলছে যখন বসো। ধারা চট করে বাবার দিকে তাকালো। তার বাবা আজ কতদিন পর তার সাথে কথা বলল। মনটা ভালো হয়ে গেল ধারার। সে তাড়াতাড়ি শুদ্ধর পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। খাবার দাবারে একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে রেখেছে আসমা। কি নেই টেবিলে? বেগুন ভাজা থেকে শুরু করে চিংড়ি মাছ ভোনা, ইলিশ মাছ ভাজা, রুই মাছের কালিয়া, মুরগির রোস্ট, গরুর চাল মাংস, পায়েস, পোলাও, আরও কত কি। আসমা ব্যস্ত হয়ে পড়ল শুদ্ধকে আপ্যায়নে। শাশুড়ির মন রক্ষার্থে শুদ্ধ খুব বেশি আপত্তি করল না। দারার চিংড়ি মাছ পছন্দ। প্রথমেই সে হাত বাড়ালো চিংড়ির বাটির দিকে। ধারার বাবা বলল, এটা জাল বেশি হয়েছে, খেও না, ইলিশ মাছ নাও। ধারার নিল না, ইলিশ মাছ ভাজাই নিল। শুধু খেয়াল করলো জাল অত বেশিও না যে খাওয়া যায় না, আর তাছাড়া সবাই তো খাচ্ছে। আরও কয়েকবার ধারার কিছু বিষয় শুদ্ধকে অবাক করলো। দেখতে দেখতে একে একে সবার খাওয়াই শেষ হয়ে এলো। এখন শুধু টেবিলে আছে ধারা, শুদ্ধ আর শাহেদ। শুদ্ধর প্লেটে আসমা খাবারের পাহাড় বানিয়ে তুলেছিল বলেই শুদ্ধ পিছিয়ে গেছে। শাহেদ পায়েস খাচ্ছে। ধারার খাওয়া মোটামুটি শেষ। খাওয়া শেষে ধারা যখন পায়েস নেওয়ার জন্য চামচ দিয়ে নিজের প্লেটের দিকে অগ্রসর হলো, তখনই শাহেদ বলল, ধারা, নিস না পায়েস, মিষ্টি বেশি হয়ে গেছে, তোর টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। এক কাজ কর, হাত ধুই আয়, তারপর দই খা। শুদ্ধ একবার ধারাকে কথায় কথায় বলতে শুনেছিল মিষ্টি জাতীয় খাবার তার বেশি পছন্দ। শাহেদ বলায় নিজের প্লেটের দিকে বাড়িয়ে নেওয়া পায়েসের চামচও ধারা রেখে দিল। সে একবার নিজের থেকে টেস্ট করেও তো দেখতে পারত এতটুকু মিষ্টি সে খেতে পারে কিনা। শুদ্ধ হতবাক হয়ে রইল। শাহেদ চলে যাওয়ার পরই শুদ্ধ ডাকল, ধারা। ধারা পাশ ফিরে বলল, আপনি কোথায়? শুদ্ধর হঠাৎ এমন প্রশ্নের মানে বুঝতে না পেরে ধারা বিভ্রান্ত স্বরে বলল, এই যে। শুদ্ধ আফসোসের সহিত বলল, আপনাকে আমি দেখতে পাচ্ছি না। রাত গভীর। আশেপাশের সবকটা বাড়ির বাতি নিভিয়ে ফেলা হয়েছে। বাইরের ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ধারার ভীষণ অস্থির বোধ হচ্ছে। বিকেলে সেই যে শুদ্ধ ধারাকে বাড়িতে ফিরিয়ে এনে রেখে গেছে, আর তার কোনো পাত্তা নেই। এমনকি ফেরার সময় পুরো রাস্তায় ধারার সাথে কোনো ধরনের কোনো কথাও বলেননি। সারাটা পথ গম্ভীর হয়ে থেকেছে। এত রাত হয়ে গেল, মানুষটা এখনো বাড়ি ফিরে এলো না।
খোদেজা আর চুমকিও রুমের বাতি বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। ধারা একবার ভাবল শাশুড়িকে ডেকে তুলে না হয় বলা যাক কথাটা। ভাবা মতো কাজ করবার জন্য অগ্রসর হতেই ধারা কাঠের সিঁড়িতে ঠক ঠক পায়ের আওয়াজ শুনতে পেল। দ্রুত গতিতে রুমে প্রবেশ করেই শুদ্ধ ধারার কাছে এসে কোনো ভালো মন্দ না বলেই সরাসরি বলে উঠল, ধারা, আপনি কোথায় ভর্তি হবেন না হবেন কিছু ঠিক করেছেন? ধারা সংকুচিত হয়ে ধীরে ধীরে বলল, বাবা তো কিছুই বলেননি, আমি আর পড়ব কি না। এখানে আপনার বাবার বলার কি আছে? আপনি পড়তে চান কি চান না সেটা বলুন। ধারা মাথা নিচু করে চুপ করে রইল। শুধু আশাহত হয়ে বিরক্তি মাখা গলায় বলে, ধারা, এইসব কি আমাকে একটু বোঝাতে পারেন? আপনার কোনো ধারণা আছে আপনি নিজের সাথে কি করছেন? আপনার কাণ্ড কারখানা দেখে আমি জাস্ট শকড হয়ে থাকি। আপনাকে যে যা বলে আপনি তাই করেন। আপনার নিজের কোনো আলাদা চিন্তা ভাবনা নেই, নিজের কোনো ইচ্ছে নেই, নিজের কোনো সিদ্ধান্তও নেই। সামনের জন উঠতে বললে উঠেন আর বসতে বললে বলেন। আপনি একটা পসেসড বডির মতো হয়ে আছেন। শরীরটা তো আপনারই, কিন্তু এর ভেতরকার ইচ্ছা, ভাবনা, চলন শক্তি সব অন্যদের হাতে। আপনি সবাইকে এত কেন ভয় পান ধারা? তারা তো আপনার আপনজনই। কোনো ভুল হলে হয়তো আপনার উপর রাগ করবে, বকা দেবে, মেরে তো আর ফেলবে না। আপনি কেন এত আতঙ্কিত হয়ে নিজের সব কিছু অন্যদের উপর ছেড়ে দেন? ধারা একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইচ্ছে করছে শুদ্ধর এই প্রশ্নবিদ্ধ নজর থেকে নিজেকে লুকিয়ে ফেলতে, যে প্রশ্নের আদৌ কোনো সুস্পষ্ট উত্তর ধারার কাছে নেই। নিজের নজরকে লুকাতেই আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে ধারা বারবার ডান হাত দিয়ে কপালের কার্নিশটা ঘষতে লাগলো। শুদ্ধের ব্যাপারটা আগেও অনেকবার লক্ষ্য করেছে। ধারা যখনই অতিরিক্ত নার্ভাস হয়ে যায় সে তার হাত দিয়ে কপালের কার্নিশ ঘষতে থাকে। শুধু সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম স্বরে বলল, ধারা, এভাবে নিচে তাকিয়ে থাকবেন না, তাকান আমার দিকে, তাকান বলছি। ধারা ডোক গিলে আস্তে আস্তে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ দু হাত দিয়ে ধারার বাহু ধরে বলতে লাগলো, আপনার কোনো ধারণা নেই ধারা, আপনি নিজেই নিজের সাথে কত বড় অন্যায় করছেন। এভাবে শুধু সবার কথা মেনে চললে আপনার নিজের বলে কোনো ব্যক্তিত্ব থাকবে না। আপনি জানেন আপনার যে নিজের বলে কোনো সত্তা নেই, কোনো অস্তিত্ব নেই। আপনার দিকে তাকালে শুধু অনেকগুলো মানুষের ছায়া দেখতে পাই না শুধু একটা আমিকে দেখতে, একটা ধারাকে দেখতে। আপনি কোথায় ধারা, কোথায় আপনি? আমি আপনাকে দেখতে চাই, একটা ধারাকে দেখতে চাই। ধারার চোখ থেকে টপ করে এক বিন্দু জল গড়িয়ে পড়ল। শুধু সে জল হাত দিয়ে মুছে দিয়ে বলল, কাঁদবেন না ধারা, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি পাশ করুন বা ফেল করুন, ভালো করুন খারাপ করুন, আমি সবসময় আপনার সাথে আছি, সব সময়। ধারা কিছুটা আবেগপ্রবণ হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। এমনভাবে কখনো তো কেউ বলেনি তাকে। সবাই শুধু তার থেকে তার সেরাটাই চেয়েছে, এর থেকে কম সব অগ্রহণযোগ্য। কিছুক্ষণ পর ধারা একটু স্বাভাবিক হয়ে শুদ্ধকে বলল, আচ্ছা ধারা, আপনার রেজাল্ট তো মোটামুটি ভালোই ছিল, একটুর জন্যই A+ মিস হয়েছে। সায়েন্সের সাবজেক্টগুলোতে কম মার্কস পেয়েছেন আপনি। আপনি বেশি ভালো পারেন কোন সাবজেক্টগুলো? আমি বেশি ভালো পারি বাংলা, বাংলার গল্প কবিতাগুলো আমার খুব ভালো লাগে। ইংরেজিও ভালো পারি। সায়েন্সের সাবজেক্টগুলো মোটামুটি পারি, কিন্তু ওগুলো আমার পড়তে ভালো লাগে না। হ্যাঁ বুঝেছি। ধারা, আমার কথাটা এবার মনোযোগ দিয়ে শুনুন। আমি এতক্ষণ আপনাকে নিয়ে ভেবেছি, সব খোঁজ খবর নিয়েছি। আপনি একটা কাজ কেন করেন না, আপনি অ্যাডমিশন টেস্ট দিন। ধারা ঝট করে শুদ্ধর দিকে তাকিয়ে বলল, অ্যাডমিশন টেস্ট মানে? ইউনিভার্সিটিতে? ধারার কথাটা হজম হলো না। ধারা গ্রামের মেয়ে, ইউনিভার্সিটি সম্পর্কে খুব একটা জ্ঞানও নেই তার। শুধু জানে এটা খুব একটা বড় কিছু, অনেক যোগ্যতার প্রয়োজন সেখানে পড়তে হলে, দেশের সেরাদের সাথে লড়াই করতে হয়। ধারা সাধারণ মেয়ে হয়ে এত কিভাবে পারবে? সম্ভবই না। ধারা ভড়কে যাওয়া গলায় বলে, কি বলেন, আমি কি পারবো নাকি?
অসম্ভবের মতো তো কিছু বলেনি। আর আমি তো বলছি না আপনি দিলেই পারবেন, কিন্তু একটা চেষ্টা তো করা যেতে পারে। আমি এ নিয়ে অনেক খোঁজ খবর নিয়েছি। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে। সব বিশ্ববিদ্যালয়ের সার্কুলার বের হয়ে ফর্ম ফিল আপও হয়ে গেছে। শুধু একটা বিশ্ববিদ্যালয় বাকি আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটারও এতদিনে হয়ে যাবার কথাই ছিল, কিন্তু এই বছর এমন রাজনৈতিক গোলযোগের জন্য ঢাকায় ঝামেলা হওয়ায় এটার ফর্ম ফিল আপ স্থগিত করা রাখা হয়েছিল। আর মাত্র কয়দিন এখন বাকি আছে এটার লাস্ট ডেটের। আপনি এখানেই দেবেন। এখানে অনেকগুলো ইউনিট। পরবর্তীতে যেন বাংলা সাবজেক্টটা পাওয়া যায় এরকম একটা ইউনিটে দিবেন। বাংলা সাবজেক্ট? সায়েন্সের কোনো সাবজেক্ট নেই? আছে, কিন্তু আপনিই তো বললেন আপনার সায়েন্সের সাবজেক্ট ভালো লাগে না। আর যেটা ভালো লাগে না সেটা পড়ে কখনোই ভালো কিছু করতে পারবেন না। বাংলা আপনার ভালো লাগে, যেহেতু বাংলা নিয়ে পড়বেন, ভালো রেজাল্টও করতে পারবেন। বাবা আর কাকা কখনোই রাজি হবে না। তারা তো সায়েন্স ছাড়া অন্য কিছু শুনতেই পারে না। আর্টসের কিছু শুনলেই নাক ছিটকায়। ধারা, সায়েন্স, কমার্স, আর্টস কোনোটাই কোনো থেকে ফেল না, কিছু না। কিছু মানুষ জাস্ট এগুলোর মধ্যে একটা সস্তা দামির মাত্রা টেনে রেখেছে। পৃথিবীর সবাইকে তো আর ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে না। সব কিছুরই প্রয়োজন সমাজের আছে। পৃথিবীর অন্য দেশগুলোতে গিয়ে দেখুন, সাবজেক্ট নিয়ে ওখানে এমন বদ্ধ ধারণা নেই, বাড়াবাড়িও নেই। যার যেটা ইন্টারেস্ট, পছন্দ, সে সেটা নিচ্ছে। আমাদের দেশেই শুধু কিছু মূর্খ জাতির দল এইভাবে কমার্স, আর্টসকে তাদের চিন্তা দিয়ে নগণ্য বানিয়ে রেখেছে। আপনি বাংলা অথবা যদি মানবিক বিভাগের অন্য কোনো সাবজেক্ট পান, সেটা পড়েও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। শুধু সেটাই করুন যেটা আপনার ভালো লাগে। ধারা কিছুই বলল না, বিভ্রান্ত বোধ করতে লাগলো। ধারাকে চুপ করে থাকতে দেখে শুধু ধারার দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ধারা, এত ভয় পাবেন না। আপনার বাবা আর কাকা নাকি আপনার এ প্লাস নিয়ে চিন্তিত করবার জন্য 1 বছর গ্যাপ দিয়ে আপনাকে ফার্স্ট ইয়ারের 2 বছর রেখেছিল। একটা স্টুডেন্ট হিসেবেও কি আপনি বুঝেননি একটা বছরের কতটা গুরুত্ব? তখনও কি আপনার কিছু বেঠিক মনে হয়নি ধারা? একবার তো একটু নিজের মনের মতো করে দেখুন, সব ভালোই হবে। নিজেকে এত ছোট মনে করবেন না ধারা। চেষ্টা করতে তো কোনো অসুবিধা নেই। হয়তো আপনিও পারবেন, এত বড় ইউনিভার্সিটিতে পড়তে পারবেন। তখন দেখবেন আপনার বাবাও আপনার উপর প্রাউড ফিল করবে। আমার একটা বন্ধু আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটিতে 3rd 4th ইয়ারে থাকাকালীনও অ্যাডমিশন কোচিংয়ের কিছু ক্লাস করাতো। এখন অবশ্য একটা অনলাইন বিজনেস, পাশাপাশি একটা জবের প্রিপারেশন নিচ্ছে। এখন আমাদের শহরেই আছে। ওকে আমি বলবো আপনাকে পড়াতে। আর তাছাড়া আমি তো আছি, আপনার যা সাহায্য লাগে আমি করব। আমি পাশে আছি, শুধু নিজের উপর আপনি একটু বিশ্বাস রাখুন ধারা। দাঁড়ার কাঁধে হাত রেখে শুধু পরম ভরসা মাথা গলায় বলল, আমরা একটা চেষ্টা করি ধারা। বলুন ধারা, করবেন তো? ধারা দ্বিধান্বিত চোখে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। ভোর হতে না হতেই শুদ্ধ ধারাকে ডেকে তুলল। বাইরে তখনও অন্ধকার, ভোরের আলো ঠিকমতো ফুটেনি। ধারাকে বেশ কয়েকবার ডাকতে এলো শুদ্ধ। পিটপিট করে হালকা চোখের পাপড়ি খুলতেই ধারা দেখল শুদ্ধ তাকে ক্রমাগত ডেকে যাচ্ছে। ধারাকে চোখ মেলতে দেখে শুদ্ধ প্রসন্ন মুখে বলে উঠল, ধারা উঠুন, পড়তে বসবেন না? ধারা চোখ ডলতে ডলতে উঠে বসে বলল, এত সকালে? এখনও তো দেখি সকালও হয়নি ঠিক মতো। আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, মাত্র 2 মাসের মতন আছে। আমরা এমনিতেও পিছিয়ে আছি। শুদ্ধ এমনভাবে আমরা আমরা বলতে লাগলো যেন শুধু ধারা না, ধারার সাথে সেও পরীক্ষা দেবে। তারই প্রস্তুতি শুরু করবে এখন দুজন। ধারা নিচে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসলো। তার ঘুম এখনও কাটেনি। বারবার হাই তুলে তারই জানান দিচ্ছে সে। ধারা গুমু গুমু কণ্ঠে বলো, আজকে না হয় থাক। গতকালই তো মাত্র ঠিক করলাম অ্যাডমিশন দেব। কালকে থেকে একদম ধুমসে পড়ব। আজকে এখন একটু ঘুমিয়ে থাকি। জি না,
আজকে থেকেই আমরা পড়া শুরু করব, এখন থেকেই করব। এভাবে কালকে কালকে করতে থাকলে সেই কাল আর কোনো দিনও আসবে না। আমি পড়ব যে, কি দেখে পড়ব? বই কি এখনো কেনা হয়েছে? হ্যাঁ হয়েছে। আপনি বই কিনলেন কখন? এত সকালেই দোকান খুলে ফেলেছিল? আমি কালকে রাতেই বই কিনে এনেছিলাম, তারপরই আপনার সাথে কথা বলেছি। তার মানে আপনি আগে থেকেই বুঝছিলেন আমি রাজি হয়ে যাব? ঠোঁট চেপে হেসে শুদ্ধ দাঁড়ার গাল টেনে বলে, হ্যাঁ বুঝেছিলাম, কারণ আপনি যে আমার লক্ষ্মী বউ। এভাবে বাচ্চাদের মতো গাল টেনে দেওয়ায় ধারা হতবাক হয়ে গেল। শুধু তাড়া দিয়ে বলো, নিন পড়া শুরু করুন। আমি আমার বন্ধুর থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক দাগিয়ে এনেছি, সেখান থেকে শুরু করুন। ধারা সাধারণ জ্ঞানের একটা বই নিয়ে পড়া শুরু করলো, আর শুধু আরেকটা বই নিয়ে পড়া কম করার জন্য শুধু ইম্পর্টেন্টগুলো দাগিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর কিছু একটা ধারাকে বোঝানোর জন্য সামনে তাকাতেই দেখে ধারা বালিশের সাথে হেলান দিয়ে ঘুমে বেহুশ। আবারও ডেকে তুলে পড়তে বসালো শুদ্ধ। কিছুক্ষণ পড়ার পর আবারও একটু পরপরই ঘুমে জিমোতে লাগলো ধারা, আর তাকে ডেকে তুলতে তুলতে ক্লান্ত হলো শুদ্ধ। তবুও সেই একই অবস্থা। পরীক্ষার পর রেজাল্ট অবধি দীর্ঘ সময় আর কিছু পড়া হয়নি বলে সকালে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস এমনিতেই পেয়ে বসেছে ধারাকে। তার উপর তার যেই গাঢ় ঘুম, রাতে একবার ঘুমালে কোলে করে তুলে নিয়ে গেলেও বোধহয় টের পাবে না। এই মেয়েকে কিভাবে শুধু সকালে উঠিয়ে পড়াবে তা ভেবে মাথায় হাত দিয়ে বসে রইল। ধারা তখন আবারও মাথা হেলিয়ে ঘুমিয়ে রয়েছে। কিছু সময় এভাবে পার হবার পর হঠাৎ শুধু চেঁচিয়ে উঠল, ধারা, আপনার বাবা এসেছে। ধরফর করে উঠে বসে পড়ল ধারা। আশেপাশে চোখ বুলিয়ে যখন বুঝল এটা শুধুর মজা ছাড়া আর কিছু না, তখন সরু চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমার শ্বশুর মশাইটাকে আমি এই মুহূর্তে অনেক মিস করছি। এই মুহূর্তে একমাত্র তিনি থাকলেই হয়তো আপনার ঘুম তাড়াতে পারত। ধারা সেই কথায় পাত্তা না দিয়ে হাই তুলতে লাগলো। শুদ্ধ রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সদ্য কল থেকে আনা এক জগ ঠান্ডা পানি নিয়ে ফিরে এলো সে। বিছানার পাশে টেবিলে রেখে আবারও ধারার একটা বই নিয়ে বসলো। জগের দিকে তাকিয়ে ধারা বলল, শুধু শুধু এক জগ পানি আনতে গেলেন কেন? এত সকাল সকাল কি আর এত পানির পিপাসা পাবে? শুদ্ধ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বাভাবিক কণ্ঠে বলল, পানি খাবার জন্য আনিনি। তাহলে? এরপর থেকে আপনি যতবার জিমাবেন ততবার আপনার মাথায় পানি ঢালা হবে, সেই জন্য এনেছি। শুদ্ধর কথা শুনে চক্ষু ছানাবড়া হয়ে গেল ধারার। কি বলে লোকটা? শ্রাবণের শেষ সপ্তাহ। সকালে ঘুম ভাঙতে চোখে পড়ল বাইরের তুমুল বর্ষণ। টিনের চালের বৃষ্টির অপূর্ব ঝমঝম শব্দ কানে প্রতিশ্রুতি মধুর আবেগ সৃষ্টি করে। ঘুমো ঘুমো চোখে বারান্দায় বৃষ্টি থেকে দৃষ্টি সরিয়ে দাঁড়া একবার চোখ বুলালো ফাঁকা রুমটিতে। শুদ্ধকে দেখা যাচ্ছে না। এমনিতে তো আজকাল পড়া শুরু করার পর থেকে প্রতিদিন ভোর হতে না হতে ধারাকে উঠিয়ে দেয়। আজ হঠাৎ ব্যতিক্রম হলো কেন? দাঁড়া একটা হাই তুলে উঠে বসলো। ঘরের দিকে তাকিয়ে বুঝলো আসলেই অনেক বেলা হয়ে গেছে। বাহিরে বৃষ্টি বলে তেমন বোঝা যাচ্ছে না। দেরি হয়ে গেছে বুঝতে পেরেও ধারার মতো তাড়াহুড়োর কোনো লক্ষণ দেখা গেল না। সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখা প্রকৃতির একটা সুন্দর সারপ্রাইজ। চারপাশটা কেমন যেন হিমেল আবরণে জড়িয়ে আছে। ধারা গায়ের পাতলা কাঁথাটা টেনে পা থেকে গলা পর্যন্ত আষ্টেপৃষ্টি মুড়িয়ে রাখল। এভাবে ঘুমো ঘুমো ভাবটা নিয়ে হালকা উষ্ণতার ধারার ভালো লাগছে। এভাবেই আপাদমস্তক কাঁথায় পেঁচিয়ে ধারা হাঁটুতে মুখ ভার দিয়ে রেখে বারান্দায় তাকিয়ে বৃষ্টি দেখতে লাগলো। টিনের চালে বৃষ্টির শব্দ পৃথিবীর সেরা শ্রুতি মধুর শব্দগুলোর একটি। এতদিন নিজেদের পাকা দালানে বসে বসে শ্রুতিমধুর ধ্বনি থেকে ধারা বঞ্চিত ছিল। আহ কি সুন্দর! তার এই সুন্দর মুহূর্তে ব্যাঘাত ঘটালো ফোনের কর্কশ রিংটোন। তার ছোট কাকি রুনা ফোন করেছে। ফোন রিসিভ করে অনেক কথাই হলো তার সাথে।
ধারার বিয়েতে উপস্থিত না থাকতে পারায় রুনা ভীষণ দুঃখ প্রকাশ করলো। কাকের সাথে কথা শেষ হলে ধারা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কুঁচকানো জামা কাপড় হাত দিয়ে ঠিক করে এলোমেলো চুলগুলোকে হাত খোপা করে নিল সে। কাঠের সিঁড়ি দিয়ে ধারা নিচে নেমে দেখল খোদেজা বারান্দায় টিনের ফুটো দিয়ে টুপটুপ করে পড়া পানি, জায়গায় জায়গায় মগ পাতিল, ছোট ছোট বাটি পেতে রেখেছে। বড় বড় বালতিগুলো সব বাইরে পাতা, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য। মাঝের চৌকিতে চুমকি বেঘোরে ঘুমোচ্ছে। শুদ্ধ একটা মোড়ার উপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বসে বসে ল্যাপটপ চালাচ্ছে। খোদেজা মগ বাটিগুলো ঠিক ঠিক জায়গায় রাখতে রাখতে বলল, সেই রাত থেকে বৃষ্টি নামছে, তবুও এতক্ষণে একটু জোরও কমে নাই। আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি থাকবো রে মাহতাব। ঘর দুয়ার বৃষ্টিতে সব ভাইসা যাইব মনে হইতেছে। শুধু ল্যাপটপের থেকে দৃষ্টি না সরিয়ে বলো, ভেসে গেলে যাবে আম্মা। আমরা একটা কলা গাছের ভেলা বানিয়ে ভাসতে ভাসতে ঘুরব। খোদেজা কপট রাগ দেখিয়ে বলো, ফাইজলামো করিস না তো। মায়ের দিকে তাকিয়ে শুদ্ধ হাসতে লাগলো। স্বভাবতই তার গাল ডেবে গেল। প্রতিবারের মতোই একটা ধাক্কা খেল ধারা। ছেলেদের গালের টোলো যে এত সুন্দর হয় তা শুদ্ধকে না দেখলে বোঝাই সম্ভব না। কাঠের সিঁড়িতে ধারাকে অমন থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে খোদেজা বলো, বউ ওইখানে দাঁড়াইয়াছোস কেন? আসো, নিচে আসো। ধারা নিচে নেমে এলে খোদেজা বলল, তুমি তো মনে হয় এখনো মুখ ধোও নাই। এই বৃষ্টির ভিতরে আর কলপারে যাবা কেমনে? একটা কাজ করো, দরজার সামনে পাতা বালতি থেকে বৃষ্টির পানি দিয়ে মুখ ধুইয়া ফেলো। খোদেজার কথা মতোই করলো ধারা। টুথব্রাশ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করে ধারা মগ দিয়ে বালতি থেকে পানি তুলে মুখ ধুয়ে নিল। বাইরে বৃষ্টির যা তেজ, পায়ের কাছটায় বৃষ্টির ছাটে ভিজে আসলো ধারার। ফিরে এসে দেখলো শুদ্ধর নজর এখনও ল্যাপটপে। আজ ইচ্ছে করে ধারাকে এত বেলা করে ঘুমোতে দিয়েছে শুদ্ধ। গতকাল অনেক রাত পর্যন্তই পড়েছে, তাই আজ এই বৃষ্টির দিনে একটু ছাড় না দেওয়াই যায়। খোদেজা চৌকির কাছ দিয়ে যাবার সময় চুমকির গায়ের কথা টেনে বলো, ওই মাইয়া উঠ, আর কত ঘুমাবি, তাড়াতাড়ি ওঠ। চমকি একবার চোখ পিটপিট করে তাকিয়ে খোদেজা চলে যাবার পর আবারও কাঁথা টেনে ঘুমিয়ে পড়ল। শুদ্ধ বলো, আম্মা কিছু খেতে দাও, খিদে লাগছে তো। গরম গরম ভাত দাও। খোদেজা বলো, এই বৃষ্টির মধ্যে আমি গরম গরম ভাত পাবো কই? গতকালের দোকান থেকে আনা পাউরুটি আর কলা আছে, তোমরা সবাই তা দিয়েই কাজ সাইরা নাও। আমার পান্তা ভাতেই হবে। এই বলে খোদেজা পাউরুটি আর কলা বের করে ধারার শুদ্ধকে দিল। চমকিটা রেখে দিল পরে উঠে খাবে বলে। শুদ্ধ পাউরুটিতে কামড় বসাতে বসাতে তার মাকে বলল, আম্মা তুমি একটা পাউরুটি খেয়ে নাও, পান্তা ভাত খাওয়া লাগবে না। তা হয় না, খাইলাম। দুপুরে কি খাবি? আজকে তো চুলায় রান্না করা যাইব না কোনো মতেই। রসিঘরের চালা একদিকে কাইত হইয়া বৃষ্টির পানি সব ঢুকতাছে, মাটির চুলা ভিজে রইছে, আগুন ধরব না। তোরে কয়বার বলছিলাম রসিঘরের চালটাকে ঠিক কইরা নেই, কবে বৃষ্টিতে ভাঙ্গে পড়ে দেখলে তো। আমার কথাই সত্যি হইল। এদিকে সিলিন্ডারের গ্যাসও শেষ, ঘরের মতো যে রান্না করব তারও উপায় নাই। এখন বল কি হইব? শুদ্ধ মোড়া থেকে পা নামিয়ে বলো, আচ্ছা বেশ, দোষটা যেহেতু আমারই, আজকের রান্নাটাও আমিই করব। করবিটা কেমনে? তোমার না একটা আলগা ছোট মাটির চুলা আছে আম্মা, গত বছর চুমকি ধারায় বানিয়ে দিয়েছিল। ওইটা তো চুমকির ঘরের মধ্যেই রেখে দিয়েছিলাম, ওইটা বের করো। কি জানি বাবু, আমি বুঝি না তোর কাজ কারবার। আহা আম্মা, তুমি বের করো তো, তারপর দেখো আমি কি করি। শর্টকাটে আজকে আমি খিচুড়ি রান্না করব, সাথে ডিম ভাজা। বৃষ্টির মধ্যেও খিচুড়ি ডিম ভাজা দারুণ হবে। খোদেজা চৌকির তলা থেকে মাটির আলগা চুলা বের করে আনতে গেল। ধারা এতক্ষণে জিজ্ঞাসা করলো, আপনি রান্নাও করতে পারেন? হ্যাঁ। কি বলেন? এত অবাক হবার কি আছে?
খাওয়াটা কি শুধু মেয়েদের কাজ? ছেলেরা কি খায় না? তাহলে তারা রান্না করতে পারবে না কেন? মেসে থাকতে তো আমার রান্না আমিই করে খেতাম। আজকে আমার রান্না খেয়ে দেখবেন, মনে হয় না অতটাও খারাপ রান্না করি। দাঁড়া সত্যিই অবাক হয়েছিল। গ্রামে তো সে এতদিন এই দেখে এসেছে, ছেলেরা রান্না করা তো দূর, রান্নাঘরের নাম থেকেও 100 মাইল দূরে থাকে। নিজেদের বাড়িতেও তো এতদিন এমনটাই দেখে এসেছে ধারা। মেয়েলি কাজে হাত লাগানো নাকি পুরুষদের জন্য শোভা পায় না। আজকে শুধুর মুখে সম্পূর্ণ ব্যতিক্রমী কথা শুনে অবাক না হয়ে ধারা কিভাবে পারে। ততক্ষণে খোদেজা চুলা নিয়ে চলে এসেছে। শুধু সামনে রেখে বলো, শুধু এই চুলো দিয়েই কি হবে? আমি কিছু বুঝতেছি না কিন্তু। রান্নাঘর থেকে লাকড়ি আনবি কেমনে? এই বৃষ্টির মধ্যে আনতে গেলে তো সবই ভিজে যাইব। আর এই ঘরের মধ্যেও তুই চুলা ধরাবি কেমনে? ওটা আমি ব্যবস্থা করে নেব। এই বলে শুধু উঠে বারান্দায় গেল। একটা বহু পুরনো ভাঙা চেয়ার পড়েছিল অনেক আগে থেকে, সেইটাকে একটা দা দিয়ে কয়েক টুকরো করলো। নিজের রুমে গিয়ে একটা ব্যাগে ভরে পুরনো কাগজপত্র নিয়ে এলো সাথে করে। সবগুলো সহ চুলোটাকে বাতাসের প্রবাহের বিপরীত বারান্দায় নিয়ে এমনভাবে রাখলো যাতে ধোঁয়া সব বাইরে চলে যায়। এর জন্য ঘরের দরজা সম্পূর্ণ খুলে দিল। বাইরে তখন একনাগাড়ে বৃষ্টি ঝরেই যাচ্ছে। খোদেজা দরজার ধারে গিয়ে বৃষ্টির পানি দিয়ে চাল ডাল ধুয়ে আনলো। ধারা বসে বসে বাটিতে পেঁয়াজ মরিচ কেটে দিল। চুমকি ততক্ষণে এমন শোরগোলের আওয়াজ পেয়ে ঘুম ছেড়ে উঠে বসলো। ব্যাপারটা বোধগম্য হতেই উৎফুল্ল হয়ে বিছানা থেকে নেমে আসলো। শুদ্ধর সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত গলায় বলল, মাহাতাব ভাই, আজকে কি আমরা চড়ুই ভাতি করতেছি? শুদ্ধ হেসে বলল, হ্যাঁ রে চুমকি, এটাকে একটা ছোটোখাটো চড়ুই ভাতি বলা যায়। কি বলেন ধারা? ধারা থতমত খেয়ে উঠল। শুদ্ধ যে হঠাৎ করে তার নাম উচ্চারণ করবে এটা সে ভাবতে পারেনি। শুদ্ধ বলল, আপনি তো এমনভাবে চমকে গেলেন যেন আমি ভূত দেখার কথা বললাম। বাই দ্য ওয়ে, আপনি না একদিন বাঁশঝাড়ের নিচে কি দেখেছিলেন? আপনার ওই ভূত বন্ধু এসে আবার দেখা দিয়েছিল? খানেক শাসনের চোখে শুদ্ধর দিকে তাকালো ধারা। চমকি ভূতের কথা শুনে ভয় পেয়ে বলল, বাবা গো, তুমি কি দেখেছিলে ভাবি? আমি হলে তো সেখানেই অজ্ঞান হয়ে যাইতাম। খোদেজা পেছন থেকে বলে উঠল, ওই সেমরি, তুই পরে জ্ঞান হারাইস। এখন যাইয়া আগে মুখ ধুই আয়। বৈশে বৈশে সবার কাছে মুখের গন্ধ ছড়াইতাছে। গাল ফুলিয়ে মুখ ধুতে গেল চমকি। শুদ্ধ মাটির চুলায় কয়েকটা লাকড়ি ঢুকিয়ে কাগজের টুকরো দিয়ে আগুন ধরালো। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ছেয়ে গেল ঘর। সবাই কাশতে আরম্ভ করে দিল। খোদেজা কাশতে কাশতে বলল, ওই মাহতাব, তুই ওঠ, কি যে করতাছস? শুদ্ধ বলল, আম্মা, আমি বলছি না আজকে আমি একা রান্না করব। কোনো লেডিস হাত দিবে না। তোমরা চৌকির ওপর পা তুলে বসো তো। শুদ্ধ চুলায় সব মশলাপাতি কষিয়ে চাল ডাল দিয়ে দিল। ধারা শুধু তাকিয়ে তাকিয়ে শুদ্ধর রান্না দেখতে লাগলো। মহা আনন্দে চুলার সামনে বসে রইল চুমকি। তাকে দেখে মনে হচ্ছে তার এখনই খেতে ইচ্ছে করছে। বাইরে তখনও ঝরছে অবিরাম শ্রাবণ ধারা। টিনের চালে ঝমঝম শব্দ। ভেজা মাটির গা বেয়ে পুকুরের দিকে নেমে যাচ্ছে বৃষ্টির জল। আর ঘরের ভেতরে চলছে চারটে মানুষের একটু পর পর হাসি ঠাট্টা। এভাবেই গল্প, হাসি, মজায় একসময় ওদের খিচুড়ি রান্না শেষ। রান্না শেষ হতেই খোদেজা বলল, নে এবার তোরা হাত মুখ ধুয়ে নে, আর যে গোসল করবি কর। খোদেজার মুখের কথা শেষ হতে না হতে চুমকি এক দৌড়ে বাইরে চলে গেল। খোদেজা চেঁচিয়ে উঠে বলল, কি করতাছস চুমকি? এই বৃষ্টির মতো ভিজছিস না? ঠান্ডা লাগে যাইব। পুকুর থেকে তাড়াতাড়ি কয়টা ডুব দিয়ে আইয়ে পড়। বৃষ্টিতে ভিজিস না বেশি। খোদেজার কথাগুলো বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়ে তেমনভাবে চুমকির কানে পৌঁছালো না। আর যদিও বা পৌঁছালো, সে তেমন গা করল না। চুমকি তো তখন মনের সুখে বৃষ্টিতে ভিজছে। শুদ্ধ তার মাকে বলছে, থাক আম্মা, ভিজুক, প্রতিদিন তো আর ভিজে না, মাঝে মাঝে একটু একটু ভিজলে সমস্যা হয় না। খোদেজা তাই চুপ হয়ে গেল। চুমকি বৃষ্টি ভেজা অবস্থায় হঠাৎ দৌড়ে গিয়ে দরজায় দাঁড়ানো ধারাকে টেনে আনলো বৃষ্টিতে। ধারার সামনে শুদ্ধ দাঁড়িয়েছিল। ধাক্কা লাগায় ধারার সাথে সেও চলে এলো বাইরে। বৃষ্টিতে দাঁড়িয়ে অবাক হয়ে ধারার দিকে তাকিয়ে বলল, আরে,
ধারা পুরো ভিজে গিয়ে থুতুপুতু হয়ে বলল, আমি কি ইচ্ছে করে আপনাকে এনেছি নাকি? ধাক্কা লেগেছে। আর আপনিই তো এইমাত্র বললেন একটু একটু ভিজলে কিছুই হয় না, তাহলে সমস্যা কি? শুধু ভিজে যাওয়া মাথার চুলগুলো হাত বুলিয়ে মৃদু হেসে বলল, ধারা আপনি কিন্তু চালাক হয়ে যাচ্ছেন। ধারা আর চুমকি একে অপরের দিকে তাকিয়ে খানিক ঠোঁট চেপে হাসল। ওরা তিনজন উঠোনে দাঁড়িয়ে শ্রাবণে ঝরিয়ে দেওয়া আনন্দে উল্লাসে মেতে উঠল। দৌড়াতে গিয়ে চুমকি কাদায় পিছলে পড়ে গেল। তা দেখে হাসিতে ফেটে পড়ল ধারা শুদ্ধ। খানিক বাদে দরজার কাছে দাঁড়ানো খোদেজাকেও টেনে নিয়ে এলো শুদ্ধ। খোদেজা মিথ্যে রাগের ভান ধরে বলল, আরে আরে কি করছস কি? তোরা ভেস, আমার কি আর সেই সময় আছে? শুধু শূন্য না, মাকে টেনে নিয়ে এলো নিজেদের কাছে বাইরে। পানি ছিটিয়ে ছিটিয়ে আজ মাকেও নিজেদের সাথে বাচ্চা বানিয়ে দিল তারা। গোসল শেষে দুপুর হলে মেঝেতে মাদুর বিছিয়ে একসাথে খেতে বসলো সবাই। খোদেজা সবার প্লেটেই খিচুড়ি বেড়ে দিল। গরম ধোয়া ওঠা খিচুড়ি, তার সাথে ডিম ভাজা। দেখেই যেন সবার পেটে খিদে মোচড় দিয়ে উঠল। চুমকি হঠাৎ বাদ সাধল, সে হাত দিয়ে খাবে না, তার ভালো লাগছে না, তাকে খাইয়ে দিতে হবে। বিরক্ত আবার ভাম ধরেও খোদেজা শেষমেশ চুমকির অর্জিত ধরা দিল। নিজের প্লেট থেকে খাইয়ে দিতে লাগলো চুমকিকে। চুমকি তো ভীষণ খুশি, শুদ্ধ বলে উঠল, আমা শুধু কি চুমকিকেই খাইয়ে দিবা? আমাকেও একটু দেখো। এই বলে শুদ্ধ মায়ের কাছে গিয়ে মুখ হা করে রইল। আনন্দের সাথে খাইয়ে দিতে লাগলো খোদেজা। ধারা হাসি মুখে সেদিকে তাকিয়ে রইল। দৃশ্যটা অতটাও সুন্দর। ধারাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খোদেজা বলল, বউ তুমিও হা করো তো, তুমি বাদ যাবা কেন? শাশুড়ি হয়েছি তাতে কি হয়েছে? ওরা যেমন তুমি আমার কাছে তেমনই, নাও হা করো। খোদেজা এক নলা ধারার দিকে বাড়িয়ে দিল। ধারা মুখ হা করে খোদেজার হাত দিয়ে খেলো। সব কিছু ভীষণ ভালো লাগতে লাগলো তার। এমন মুহূর্ত সে খুব কমই দেখেছে। তাদের বাড়িতে তো সবাই সবসময় এক প্রকার গম্ভীর হয়ে থাকে। সব কিছু চলে কড়া নিয়মের সাথে। তাদের কাছে ডাইনিং টেবিল আছে, দুপুরে খাবার জন্য 10 আইটেম থাকে। থাকে না শুধু এত আনন্দ, এত হাসি ঠাট্টা। দাঁড়ার চোখ ছলছল করে উঠল। ঠিক তখনই তার মনে পড়ল তার ছোট কাকি তার বিয়ের ছবি দেখাতে চেয়েছিল। সকলেই চেয়েছিল। খাওয়া শেষ করেই সে তার কাছে যেই ছবিগুলো ছিল সেই সব ইমোতে পাঠিয়ে দিল। কিন্তু সে কি আর জানতো এই ছবিগুলোই একদিন তার জীবনে কাল হয়ে দাঁড়াবে।